নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা টাইটেলে লিখেছিলাম থাম্বনেলে যে এবার স্যাংশনের খাড়া নাকি এফএটিএফ। এখন কি হবে তো বলা যাচ্ছে না, কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছিল যে কোনো একটা জিনিস নেমে আসতে পারে খাড়া। তো এখন যারা ইন্ডিয়ান ডায়াসপোরা রয়েছে ওখানে, ভোটের আগে 19 সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 19 সেপ্টেম্বর তিনি ইন্ডিয়ান ডায়াসপোরাকে 3টে মিটিং করেছিলেন এবং 3টে মিটিং করে তিনি তাদের অনুরোধ করেছিলেন সমস্ত ভোটটা যাতে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়। ইন্ডিয়ান ডায়াসপোরার কাছে মানে নরেন্দ্র মোদী একজন মহামানবের মতো, তিনি অনুরোধ করেছেন। ফলে আমাদের যে ইন্ডিয়ান ডায়াসপোরা যে 15 লক্ষ না 17 লক্ষ মতো ভোট আছে সেটা পুরোটা একেবারে ডোনাল্ড ট্রাম্পের উপরে গিয়ে পড়ে। ফলে ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে 6-7টা যে সুইং স্টেট ছিল যারা ফ্যাক্টর হয়ে যায়, এই সুইং স্টেটগুলোর প্রত্যেকটাতে জিতে তিনি কংগ্রেস এবং মানে এতে কি বলে সেনেটে একেবারে পূর্ণ অস্তিত্বের সঙ্গে তিনি জয় লাভ করেছেন। এখন সেই ইন্ডিয়ান ডায়াসপোরা গতকালকে একটা অনুষ্ঠান ছিল, গতকালকে অনুষ্ঠানে সেখানে বেশ কিছু মার্কিন সেনেটর উপস্থিত ছিলেন ডজনখানেক, এবং ডোনাল্ড ট্রাম্পও সেখানে ছিলেন। দীপাবলির উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটায় সেই খবরটা করেছে এনডিটিভি ওয়ার্ল্ড। আজকে এনডিটিভি ওয়ার্ল্ডে সেই খবরটা প্রকাশ হয়েছে। আমি সেই খবরটা আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। ভারতীয় আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছে, মানে বাংলাদেশের ওপরে একটা স্যাংশন চাপানোর জন্য। কি লিখছে? ভারতীয় আমেরিকানরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ বাংলাদেশি শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী বছর নতুন ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে, এক প্রভাবশালী সম্প্রদায়ের নেতা বলেছেন, মানে হিন্দু সম্প্রদায়ের নেতা বলেছেন। বাংলাদেশ সম্পর্কে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিতে উৎসাহিত হয়ে ভারতীয় আমেরিকান চিকিৎসক ডাক্তার ভরত বারাই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ট্রাম্প 47তম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরে হিন্দু সংখ্যালঘুদের নিপীড়নের জন্য দক্ষিণ এশীয় জাতির বিরুদ্ধে কাজ করবেন। তিনি অর্থাৎ ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন এবং হিন্দু মন্দিরের অপবিত্রতা সম্পর্কে একটি সাহসী বক্তব্য দিয়েছেন। বারুই একটি সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন, মানে সেই সময় ট্রাম্প যেটা একটা টুইট করেছিলেন যে বাংলাদেশের ওপরে কি হচ্ছে সেইটাকে উল্লেখ করে তিনি বলেছেন। বারাই তিনি একটি সাহসী ব্যক্তি যিনি পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করতে পারেন বলে তিনি যোগ করেছেন। মানে ডক্টর বারাই বলতে চাইছেন যে এই অবস্থার বাংলাদেশের এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে পরে একটা স্যাংশনের ব্যবস্থা করা যাতে বাংলাদেশের হিন্দুরা যাতে ওখানে সুরক্ষিত হয়। ইউএস ক্যাপিটাল বার্ষিক দীপাবলি উদ্বোধনে যোগ দিতে ওয়াশিংটনে, সেখানে সারা দেশ থেকে 2 ডজনেরও বেশি মার্কিন আইন প্রণেতা মানে সেনেট সদস্য যারা এবং ভারতীয় আমেরিকানরা উপস্থিত ছিলেন। বারাই বলেন, সম্প্রদায়ের সদস্যরা মানে ইন্ডিয়ান ডায়াসপোরা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন প্রশাসন এবং কংগ্রেসকে জড়িত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন, শাসন সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ। সেখানে যেমন শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে, তেমনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করতে হবে বলে তারা ট্রাম্পের কাছে একটা অনুরোধ জানিয়েছেন। আর ইন্ডিয়ান ডায়াসপোরার অনুরোধ ট্রাম্প এই মুহূর্তে ফেলবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা বসার আগে থেকে যে হারে মানে যে সমস্ত মানে কাজকর্ম করছেন, এই আপনার তুলসীকে সিআইএর উচ্চ পদে বসানোর ফলে টোটাল জিও পলিটিক্যাল সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে। সিআইএ তো আসল কাজটা করে। আচ্ছা, তারপরেতে বিবেক রামস্বামী এবং ইলন মাস্ক, এদের দুজনকে নিয়ে এসে একটা
কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে ইলন মাস্কের মতো বিলিনিয়ার এবং বিবেক রামস্বামীর মতো বিলিনিয়ার, যারা মানে আমেরিকার যে বাজে খরচগুলো যেগুলো হয় আমেরিকা যে বাজে খরচগুলো করে, সেই খরচগুলো কি করে কাট আপ করে আমেরিকাকে অর্থনৈতিকভাবে দান করানো যায় তার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটির মাথায় এই দুজন বিলিনিয়ার যারা ব্যবসায়ী তাদেরকে বসিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সে তো আর মানে বলার কথা না, অর্থনৈতিক অবস্থা তো আরো খারাপ। রাজনৈতিক অবস্থা ছেড়ে দিন, ডামাডোল চলছে পুরো। সব থেকে ভয়ঙ্কর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থার 12টা বেজে গেছে। আর আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভীষণ রকম উদ্বেগজনক। খোদ ঢাকায় দিনে দুপুরে কেউ ভালো হাঁটতে পারছেন না, কখন ছিনতাই হবে, মার্ডার হবে, কি হবে কেউ বলতে পারছে না। তার যে কারণগুলো, মানে শুরুটা কি করে হলো এবং এইখানে এসে কি করে পৌঁছালো, সেই পুরোটা ব্যাখ্যা করেছেন এক ভদ্রলোক, আপনাদের বাংলাদেশি, তিনি ঢাকায় থাকেন খুব সম্ভবত, সাজ্জাদ কবির। তার আজকের একটা ভিডিও দেখে আমি অভিভূত হয়ে গেছি। 10 মিনিটের একটা ভিডিওতে তিনি কম্প্যাক্টলি পুরো জিনিসটাকে এত সুন্দর ব্যাখ্যা করেছেন, মানে এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম সেটা ছড়িয়ে ছিটিয়ে হচ্ছিল। উনি একটা জায়গায় গুছিয়ে 10 মিনিটের মধ্যে এত সুন্দর একটা ভিডিও করেছেন। আমি সাজ্জাদ কবিরের মতো মানুষকে আমি খুব সম্মান জানাই এবং আমি স্যালুট করি যে এইরকম মানুষ, মানে যারা যেখানে সমস্ত বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে যত রাজনৈতিক নেতা আছে তারা যখন মুখে কুলু পেটে বসে রয়েছে, মানে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী যখন তার রোল প্লে করতে পারছে না, সেনাবাহিনী যখন অথর্ব হয়ে রয়েছে, সেই অবস্থায় মৌলবাদীদের হুঙ্কারের মুখে দাঁড়িয়ে একটা মানুষ, সাজ্জাদ কবিরের মতো একটা মুক্তমনা মানুষ, তিনি এখন সাহস করে যদি এই ভিডিওটা করতে পারেন, তাকে আমি দিল থেকে সত্যি স্যালুট। বাংলাদেশে বসে এইরকম বাংলাদেশের বুকের উপরে বসে বাংলাদেশের সমালোচনা করার মতো ক্ষমতা খুব কম লোকের আছে। আমি যদি হতাম আমিও পারতাম কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি সন্দেহ নয়, আমি পারতাম না যেটা সাজ্জাদ কবি পেরেছেন। আমার অনুরোধ, আমি মানে ভিডিও বিষয়বস্তু বলবো না, তাহলে ভিডিওর গুরুত্ব কমে যাবে। আমি বলবো আপনারা সাজ্জাদ কবিরের আজকের ভিডিওটা আপনারা দেখুন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারের দেশের চিত্রটা কি এবং কি করা উচিত, কোথা থেকে এসে কোথায় দাঁড়িয়েছে, আগামী দিনে কি করা উচিত। তিনি একটা পরিষ্কার রোড ম্যাপ দিয়ে দিয়েছেন, সেই রোড ম্যাপটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এ তো গেল বাংলাদেশের খবর। এবারে একটা খবর, আমি মজার খবর বলি। মজার খবর এই কারণে বলছি যে এতদিন ধরে আপনারা জানেন যে কানাডার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল। সম্পর্কের টানাপোড়েন এইটা নিয়ে যে আমাদের যে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্ঝর, তাকে বছরখানেক আগে হত্যা করা হয়, তিনি খুন হন। সেই খুনের দায় কানাডিয়ান গভর্নমেন্ট পুরো ভারতের উপরে দিয়ে দেয়, যে ভারতের এজেন্সি র এই খুনের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং রয়ের এজেন্ট কানাডায় গিয়ে হরদীপ সিং নির্ঝরকে খুন করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি ভারতের দিকে যখন আঙুল তোলেন, তখন ভারতের পক্ষ থেকে বলা হয়, বেশ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমরা মেনে নিলাম, আমরা তথ্য প্রমাণাদি আমাদের দিন। এতদিন ধরে তথ্য প্রমাণাদি কিছুই দিচ্ছে না, শুধু বলছে 5 আইজ আমাদের বলেছে, ওদের ইউরোপের 5টা দেশ নিয়ে, গোয়েন্দা সংগঠন নিয়ে 5 আইজ, যার মাথায় রয়েছে সিআইএ চিফ। এখন সিআইএ চিফ গেছে বদলে, এখন তুলসী গাওয়ার্ড এসে গেছে সিআইএ চিফ, সব পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে গেছে। এরই মধ্যে গতকালকে বলে না, পাপ বাপকে ছাড়ে না, একদিন ধরে ভোটের রাজনীতি করতে গিয়ে পুরো ঠেসে মানে যত খালিস্তানি আছে সমস্ত, জাস্টিন ট্রুডো ভারতের মানে এ করা সতর্ক বার্তা সত্ত্বেও, নানা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে গাদা যত খালিস্তানি এখান থেকে পেটানো হচ্ছিল, আর সব কানাডায় গিয়ে ঢুকছিল। এবার কানাডায় গত 15 বছর ধরে এই খালিস্তানি ঢুকতে মানে 15 বছর কি বলবো, আপনার সেই 84 থেকে এখনো পর্যন্ত, এই ধরুন প্রায় 30 বছর হয়ে গেল,
30 বছর ধরে যে কানাডিয়ানগুলো কানাডায় ঢুকে তারা একেবারে জলবায়ু তাদের পরিবর্তন হয়ে গেছে, এখন তারা চারা গাছ থেকে এখন বড় ময়ূরও হয়ে গেছে। এইবার তারা কি দাবি করছে সেই দাবিটা শুনলে পরে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তারা গতকালকে একটা মিছিল করেছিল, নগর কীর্তন মিছিল, যেটা পাঞ্জাবিরা করে নগর কীর্তন মিছিল। আপনারা দেখে যাচ্ছেন কি না জানি না, হ্যাঁ, আমাদের পাঞ্জাবে যারা থাকেন তারা সকলেই দেখেছেন। সেই মিছিলে একটা স্লোগান উঠেছে, এখানে খবরটা করেছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস লিখছে, শ্বেতাঙ্গ লোকেরা ইংল্যান্ড এবং ইউরোপে ফিরে যাও, হিন্দুদের পরে খালিস্তানিরা নেটিভ কানাডিয়ানদের লক্ষ্য করে কানাডার মালিকানা দাবি করে। মানে একদিন মানে কানাডার বাসী যারা ছিল তাদেরকে টার্গেট করেনি, একদিন বলছিল খালিস্তানিরা যে হিন্দুরা ফিরে যাও, এখন বলছে কানাডিয়ান তোমরা ফিরে যাও ইংল্যান্ড ইউরোপে, এটা আমাদের দেশ। বুঝতে পারছেন? মানে যারা ভোটের রাজনীতি করেন, যে সমস্ত রাজনীতিবিদরা, তাদের জন্য এই খবরটা একটা শিক্ষণীয় খবর, যে কি হতে পারে চারা গাছ ধীরে ধীরে বড় হয়ে বহির্গত যখন হবে তখন কি হতে পারে। আমাদের দেশেও হয় ভোটের রাজনীতি, কিন্তু আমাদের দেশেও হয়। দেশটার 12টা বাজানোর পেছনে কিছু কিছু রাজনৈতিক নেতা আছে, তারা দেশ আর রাজ্যের 12টা বাজায়। তাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তাদের জন্য এটা একটা বড় শিক্ষা। যাই হোক, খবরটা যেটা বেরিয়েছে, কানাডিয়ান হিন্দুদের ভারতে ফিরে যেতে বলার পর কানাডার খালিস্তানিরা এখন স্থানীয় কানাডিয়ানদের ইউরোপ এবং আমেরিকায় ফিরে যেতে বলেছে, যা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়। এই ভিডিওটা আমার কাছেও আছে, সেখানে কয়েকটা হিংসার মানে এই তরোয়াল ফরোয়াল রয়েছে, তো এই তরোয়াল ফরোয়াল এগুলো দেখাতে দেবে না আমাদের কি বলে ইউটিউব। ফলে আমি ওই ভিডিওটা এখানে জুড়তে পারবো না। ভিডিওটা জুড়লে আপনারা বুঝতে পারতেন যে কতটা ভয়ঙ্কর এই অবস্থায় পৌঁছে গেছে কানাডা আজকে। মানে কানাডিয়ানরা আজকে বেরোতে পারছে না ঘর থেকে। পরে আসছি যে ঘটনায়, খবরে ফিরি। শ্বেতাঙ্গদের হানাদার হিসেবে লেবেল করেছে, শ্বেতাঙ্গরাই হচ্ছে হানাদার। খালিস্তান পতাকা নিয়ে নগর কীর্তন মিছিলের সময় এক খালিস্তানি তাদের ইংল্যান্ড এবং ইউরোপে ফিরে যাওয়ার অনুরোধ করতে শোনা যায়। ভিডিওতে খালিস্তানিরা বলেছে, এটা আমাদের দেশ, আমরা কানাডার মালিক, আমরা গর্বিত কানাডিয়ান। খালিস্তান ইউরোপে ফিরে যাও, ইংল্যান্ডে ফিরে যাও, ইংল্যান্ডের সব মানুষকে নির্বাসন দাও। বোঝো, যাদের দেশে গিয়ে একদিন খেয়ে পড়ে সে বড় হলো, চারা গাছ থেকে ময়ূর হলো, সেই মাটিকে বলছে তোমরা এখান থেকে বিদেয় হও। তার জন্য দায়ীকে এই জাস্টিন ট্রুডো, যিনি ভোটের রাজনীতি করতে গিয়ে বাপের কুপুত্তর, বাপ ছিলেন অত্যন্ত মানে জ্ঞানী এবং গুণী মানুষ, সেই বাপের কুপুত্তর ট্রুডো তিনি আজকে দেশটার এই হাল করে দিয়েছেন। শ্বেতাঙ্গদের কথা উল্লেখ করে তিনি বলেন, তোমরা কানাডিয়ান নও, আমরা কানাডিয়ান। মানে পাঞ্জাবি খালিস্তানিরা ওখানে গিয়ে বলছে যে তোমরা কানাডিয়ান নও, আমরা কানাডিয়ান, তোমরা আক্রমণকারী, মানে তোমরা আক্রমণ করেছো, আমরা আদি ভারতীয়। লে বাবা, বোঝ, আমরা আদি ভারতীয়, তোমরা শ্বেতাঙ্গরা তোমাদের ইংল্যান্ডে ফিরে যাও, তোমাদের ইউরোপে ফিরে যাও, এখানে তোমাদের জায়গা নেই। বোঝো, যাদের দেশ, যারা জায়গা দিল, যারা খাইয়ে পড়িয়ে মানুষ করলো, এখন তাদেরকে বলছে এদেশ আমার, যাও এখান থেকে বিদায় হও। এখন কানাডিয়ানদের কি অবস্থা শুনুন। ইন্ডিয়ানদের ছেড়ে দিন, ইন্ডিয়ানদের অবস্থা তো ওখানে খুবই খারাপ। ইন্ডিয়ান ছাত্র দেখলেই নয় মারধর করবে, নইলে ছুরি মেরে দেবে, নইলে গলা কেটে দেবে, এই সমস্ত হচ্ছে। যারা অরিজিনাল কানাডিয়ান, তারা বিকেলের পর থেকে এখন রাস্তায় বেরোতে পারে না। মানে কানাডার এইরকম অবস্থা। কানাডার এক এমপি, তিনি একটা মসজিদে কি বলে গির্জায় যাচ্ছিলেন, তাকে বোম মারলো। কানাডিয়ান এমপি তাকে বোম মারলো। যে বোম মারলো তাকে পুলিশের চাকরি দিয়ে দিল। বাবু, যে বোমটা মারলো, তদন্তে দেখা গেল যে বোমটা মেরেছে সে পুলিশের চাকরি পেয়ে গেছে। আর যাকে ধরা হলো অপরাধী হিসেবে, সে হচ্ছে একটি হিন্দু ছেলে, যে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে এবং বোম মারার সময় সে ইউনিভার্সিটিতে ক্লাস করছে, প্রফেসরের সামনে ক্লাস করছে। তাহলে বুঝুন অবস্থা।
এই অবস্থায় এনেছে দেশটাকে কে? এনেছে জাস্টিন ট্রুডো। আজকে ভারত মুচকি মুচকি হাসছে, যাক আমি বেঁচে গেলাম, ভারতের বুক থেকে অন্তত খালিস্তান দাবিটা অন্তত চলে গেল। শুধু পাঞ্জাব নয়, পাঞ্জাব, চণ্ডীগড়, তারপর আপনার উত্তরাখণ্ড সমস্তটা নিয়ে তাদের, এবার দিল্লি পর্যন্ত সব নিয়ে হচ্ছে খালিস্তান। এই খালিস্তানের প্ল্যান করা হয়েছিল, যেমন সেভেন সিস্টারের প্ল্যান করা হয়েছে, ওরা খালিস্তানের প্ল্যান করা হয়েছিল। সেই খালিস্তানিদের পেদিয়ে 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 বৃন্দাবন দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের সমস্ত জেলে পুড়ে দেওয়া হয়েছে। সেই ভয়ে যারা কানাডায় ছুটেছিলেন এবং কানাডা যাদেরকে আশ্রয় দিয়েছিল, আজকে সেই কানাডার মানে খালিস্তানিরা এইবারেতে কানাডার বাসীকে বলছে, তোমরা শ্বেতাঙ্গ, তোমরা আক্রমণকারী, তোমরা ফিরে যাও ইংল্যান্ড আর ইউরোপে, এটা আমাদের দেশ, এখানে আমরা থাকবো, তোমরা তোমাদের দেশে ফেরো। এটা হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার, যে এর থেকে একটা শিক্ষা নিন, যে আপনারা এই জাতপাতের রাজনীতি করেন, যারা যারা সংখ্যাগুরুর রাজনীতি করেন, তাদের জন্য এটা একটা বড় শিক্ষা, যে যাদেরকে আপনারা কালসাপ পুষছেন না, সব আমি আপনাদের দেশ নিয়ে আমি বলছি না, আমি সব দেশের ক্ষেত্রে বলছি, এবং আমাদের দেশের ক্ষেত্রেও বলছি, কিছু কিছু রাজ্যে আছে তারা এটা করে, তারা তোল্লা দেয়, ভোটের রাজনীতি করে, সেটা আপনার পূর্ব থেকে দক্ষিণ অব্দি সর্বত্র আছে। রাহুল গান্ধীকে দেখুন না, রাহুল গান্ধীকে দেখুন, রাহুল গান্ধীর ইতিহাস দেখলে আপনি বুঝতে পেরে যাবেন মানে আমি কি বলতে চাইছি। নিজের দেশের নেতা সম্পর্কে বাইরের খবরে বলে লাভ নেই, তাতে ওপর দিকে ছুড়লে নিজের গায়ে পড়বে। তা আমি যেটা বলছিলাম যে এই শিক্ষণীয় ব্যাপারটা থেকে না সবাই শিক্ষা নেন। আর শেষ করার আগে আরেকবার বলবো, আপনারা সবাই সাজ্জাদ কবিরের ভিডিওটা দেখুন। মানুষটাকে আমি চিনিও না, কিন্তু আমি জানিও না তাকে, তার ভিডিও আমি কিছুদিন ধরে দেখছি। আজকে তার ভিডিওটা দেখার পর না আমার মনে হলো আপনাদের সবার ওই ভিডিওটা দেখা প্রয়োজন। মাত্র 7,000 লোক দেখেছে, এই দেখাটা দেখা নয়, এই অন্তত 10 লাখ লোকের ওই ভিডিওটা দেখা উচিত। তাহলে বাংলাদেশ কোথায় আছে আর কোথায় যেতে পারে এবং বাংলাদেশ কি করা উচিত উনি একবার 10 মিনিটের ভিডিওতে একদম খুব কালেকটিভলি বলে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।